পর্ব সংখ্যা ৮। প্রণয় উদিত সূর্যের দিকে তাকালো। দিনের প্রথম সূর্যকিরণ আছড়ে পড়ছে প্রণয়ের চোখে মুখে। সেদিকে তাকাতেই প্রণয় বলল, ওগো আকাশ, দেখছো তুমি সে আমাকে কিভাবে কষ্ট দিচ্ছে? আমি শারীরিক মানসিক সকল যন্ত্রণা সয়ে নিচ্ছি শুধু তার মুখের পানে চেয়ে, শুধুই তাকে নিরাপদ রাখার জন্য। কারণ সে ভালো থাকলেই আমি ভালো থাকি। কিন্তু আমি যে ওর কষ্ট, ওর চোখের পানি সহ্য করতে পারছি না। সে হয়তো কোনোদিনও জানবে না আমি 15টা বছর অপেক্ষা করেছি শুধু তার ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু আমার ভাগ্য আমাকে আমার ধৈর্যের ফল এইভাবে দেবে কখনো ভাবিনি। সে আবারও আকাশের দিকে চেয়ে বলল, তুই জেনে রাখিস প্রিয়তমা, আমার ভঙ্গুর হৃদয়টা যদি কোনো এক সময় ভালোবাসার তৃষ্ণায় মরেও যায়, তবুও সেই ধ্বংসের শেষেও তোর বাস। তুই ছড়িয়ে আছিস এই দেহ ও মনের সর্বত্র। আমি যে সর্বহারা নিঃস্ব একজন মানুষ। হয়তো বাইরে থেকে দেখলে মনে হবে আমি অত্যন্ত সুখী মানুষ, কিন্তু তারা কি জানে আমি কতটা নিঃস্ব? কিন্তু এত কিছুর মধ্যেও আমি তো জানি আমার রক্তজমা আমাকে কতটা ভালোবাসে। তার ভাষা ভাষা এই নীরব চোখে আমি নিজের জন্য ভালোবাসার সাগর দেখেছি, যা আমার সকল অপূর্ণতার মধ্যে এক টুকরো পূর্ণতার সুখ। এটা ভেবে সে এক চিলতে হাসল, আবার বলল, এই আবার শিকদার প্রণয় তার রক্ত চাপার জন্য সব কিছু করতে পারে। এরকম এক কোণে 100 জন্ম সে দূরে থাকবে, তবুও তার গায়ে ফুলের টোকাও লাগতে দেবে না। প্রয়োজনে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেবে, সকল আঘাতে নিজের বুক পেতে দেবে, তবুও তার প্রণয়ের গায়ে আঘাত আসতে দেবে না। সে বলল, আল্লাহর কাছে আমার একটিই চাওয়া, তুমি আমার না হলেও শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার চোখের সামনে থেকো। তোমার ওই চাঁদ মুখটা থেকে সকাল দুঃখ পুষিয়ে নেওয়া যায়। ওরা এমন কেন করলো বলো তো? কি হতো আমাদের একসাথে থাকতে দিলে? প্রয়োজনে আমি ওদের কেনা হয়ে সারা জীবন কাটিয়ে দিতাম। এইসব ভেবেই প্রণয় চোখ বন্ধ। কর্নিশ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা ব্যথাতুর অশ্রুকণা। প্রণয় ছাদ থেকে যেতে যেতে ফোনটা বের করে সুইচ অন করতেই ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে প্রহেলিকার নামটা জ্বলজ্বল করছে। প্রণয় একটু বিরক্ত হলো, কিন্তু সে সব পাত্তা না দিয়েই ফোনটা রিসিভ করলো। হ্যালো, বলল প্রণয়। ওপাশ থেকে প্রহেলিকা উদ্বিগ্ন কণ্ঠে বলল, প্রণয়। প্রণয় ভাবনাশীল কণ্ঠেই বলল, হুম। প্রহেলিকা উত্তেজিত স্বরে বলল, কোথায় তুমি? সারা রাত কোথায় ছিলে? আমি কতগুলো ফোন দিয়েছি, কিন্তু ফোন কেন অফ করে রেখেছিলেন? তুমি জানো না আমার কত চিন্তা হচ্ছে? প্রণয় দীর্ঘশ্বাস ফেলে বলল, আসছি আমি। প্রহেলিকা বলল, কোথায় তুমি এখন? প্রণয় শুধু বলল, বাগান বাড়িতে, বলে ফোন কেটে দিল। শুদ্ধ আর প্রহেলিকার চোখে মুখে লেগে আছে হিংস্রতার ছাপ, প্রতিহিংসার আর ভালোবাসা না পাওয়ার যন্ত্রণায় দুজনেই জ্বলে যাচ্ছে। শুদ্ধ পাশের দেওয়ালে লাথি মেরে বলে উঠল, এত কিছু করেও ওদের আলাদা করতে পারছি না। সে নিজের মাথার চুল টেনে ধরে প্রহেলিকার দিকে তেড়ে গিয়ে বলল, তুমি কেমন বউ? হ্যাঁ, স্বামীর মনে নিজের জন্য জায়গা করতে পারো না? কেমন বউ তুমি? কি লাভ হলো তোমার সাথে এত কাটখড় পরিয়ে বিয়ে দিয়ে? প্রহেলিকা দ্বিগুণ রেগে গিয়ে বলল, তুমি কি করছো? তুমি কেন পারোনি এতদিনেও প্রিয়তাকে বিয়ে করতে? এখনো সময় আছে, যত তাড়াতাড়ি সম্ভব যে কোনোভাবে প্রিয়তাকে বিয়ে করে নাও। একবার বিয়ে হয়ে গেলে প্রণয় আর প্রিয়তা কিছুই করতে পারবে না। শুদ্ধ কাট কাট স্বরে বলে উঠল, তুই আমার প্রিয়তা থেকে দূরে থাকবি, তুই বড় বিপজ্জনক। প্রহেলিকা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এই একটা মেয়ে আমার গোটা জীবনটাই নষ্ট করে দিল, আমার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিল, আমার ভালোবাসার প্রণয়কে কেড়ে নিল। ওর জন্যই প্রণয় আমাকে ভালোবাসে না। কালই সব কিছু শেষ করতাম, কালই সব কিছুর প্রতিশোধ নিয়ে নিতাম, কিন্তু প্রণয় সব নষ্ট করে দিল। শিকদার বাড়ির পরিবেশ থমথমে, কারণ কিছুক্ষণের মধ্যেই পৃথাই হবে। বাবা মা চাচা চাচিদের সালাম দিয়ে নিল পৃথা। অনুশ্রী বেগম তো কিছুতেই নিজেকে সামলাতে পারছেন না। পৃথাও মাকে জড়িয়ে ধরে বসে আছে। বাড়ির সবার মন বিষণ্ণ। প্রথম তার দিকে তাকিয়ে বলল, কাঁদিস না বনু, তোকে সারা জীবনের জন্য তো পাঠিয়ে দিচ্ছি না তো, আবার আসবি তো তাই? পৃথা ওর মেজ দাদানের বুকে ঝাঁপিয়ে পড়ল। পৃথা ও বোনের মাথা হাত বলিয়ে সান্ত্বনা দিচ্ছে।
সমুদ্র অরণ্য নিজেদের কন্ট্রোল করতে পারছে না। তারা যে আদরের আবুকে ভীষণ ভালোবাসে। প্রেমেও প্রেমেরও মন কিছুটা খারাপ, কিন্তু সে অন্যদের মতো মেলোড্রামা করতে পারে না। তাই পরিবেশ স্বাভাবিক করতে বলে উঠল, তোমরা এত কাঁদছো কেন? এতদিন আমরা কেঁদেছি, এবার সাদিক ভাইয়ার পালা, সে কাঁদবে। তোমরা কেন কাঁদছো? সাদিক সহ সবাই এই গম্ভীর পরিস্থিতিতে ঠোঁট টিপে হাসলো, কিন্তু পৃথা এসব গায়ে মাখলো না। সে সোজা গিয়ে ভাইকে জড়িয়ে ধরলো। প্রেম আবুকে জড়িয়ে ধরে বলল, আবু এভাবে কাঁদলে কিন্তু তোর মেকআপ নষ্ট হয়ে যাবে। পৃথা আবারও জোরে কেঁদে উঠল। এইসব দেখে প্রহেলিকা, প্রণনা, প্রিয়তা, পরিণীতা, সাহারা, চিত্রা, কুহু সবাই মন খারাপ হয়ে গেল, কিন্তু যা নিয়ম তা তো করতেই হবে। প্রীতম গাড়িতে ওঠার জন্য তাড়া দিতে পৃথা বলে উঠল, বড় দাদান কোথায়? এবার সবার টনক নড়ল। কালকে ওভাবে বেরিয়ে যাওয়ার পর প্রণয়ের আর দেখা হয়নি। অনুশ্রী বেগম চিন্তিত হয়ে বললেন, কোথায় গেল আমার ছেলেটা? পৃথা আবার বলল, প্রিয় কোথায়? পরি আর প্রিয়া আমার সাথে যাবেন। এবার সবাই অবাক হলো, সত্যি তো, প্রিয়তা কোথায়? তাকেও তো কাল থেকে দেখা যায়নি। শুদ্ধ বলল, ওরা দুজন একটু আগেই বেরিয়েছিল, এখনই চলে আসবে। এই কথা শুনে সবাই অশান্ত হলো, কিন্তু পরিণীতা ভ্রু কুঁচকালো। ভাবলো, শুদ্ধ তা ভাই মিথ্যা কথাও কেন বলছে। ওদের কোথায় মাঝেই প্রণয়ের বাড়ির গেটে দিয়ে ঢুকলো, সাথে প্রিয়তা। ওদের দুজনকে একসাথে দেখে সবাই ভীষণভাবে রাগান্বিত হলো। পৃথা ছুটে এসে প্রণয়কে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠল। প্রণয় বোনের মাথায় স্নেহের হাত রাখলো, যার অর্থ আমি আছি তোর পাশে। প্রণয় স্বল্পভাষী, তাই মুখে কিছু বলল না। সে ধরে ধরে পৃথাকে সাদিকের পাশে বসিয়ে দিল। সবাই চঞ্চল দৃষ্টিতে তাকিয়েছে। পরিণীতা ও প্রিয়তা যাবে তার সাথে। পরিণীতা সব আগে থেকে গুছিয়ে নিয়ে নিচে নেমেছে, কিন্তু প্রিয়তা না যাওয়ার জন্য গাইগটি করতে শুরু করলো। প্রিয়তা বলল, আমার ভালো লাগছে না। মেজো আপু, পরি আপু তো যাচ্ছে, কিন্তু আমি যাব না। প্রেরণা ধমক দিয়ে বলল, চুপচাপ গাড়িতে উঠে বস। প্রিয়তা বলল, আমি কিছুই রেডি করতে পারিনি। প্রিয়তা বলল, আমি যা নিয়েছি তাতেই আমার দুজনের হয়ে যাবে। আর কোনো বাহানা খুঁজে পেল না প্রিয়তা। নিরুপায় হয়ে পরিণীতার পাশে গিয়ে বসলো। পরপর 10টা গাড়ি সিকদার বাড়ির সীমানার বাইরে বেরিয়ে গেল। যতক্ষণ দেখা যাচ্ছিল, প্রিয়তা মুখ বের করে শুধু প্রণয়কেই দেখেছিল। বর্তমানে শিকদারের বাড়ির পরিবেশ একেবারেই শান্ত। চার পর্দার গৃহিণীরা বিষণ্ণ মনে নিজেদের ঘরে বসে আছেন। বাড়ির প্রায় সব অতিথি চলে গেছেন, এখন শুধু বাড়ির ছেলে মেয়েরা আর কিছু সার্ভেন্ট রয়ে গেছে। এটাই শিকদার বাড়ির আসল দৃশ্য। পূর্ণতা, ইনায়া, কুহু আর চিত্রা থেকে গেছে, কারণ কালকে পৃথার বউ হাতে তারা এখান থেকেই যাবে। যেহেতু পরিণীতা আর প্রিয়তা নেই, তাই কুহু আর চিত্রা পরিণীতার ঘরে, আর ইনায়া ও পূর্ণতা প্রিয়তার ঘরে ঘুমাবে। সকাল চলে যাওয়ার পর প্রণয় নিজের ঘরে গেল। সে ভীষণ ক্লান্ত। একটা মানুষ আর কতটুকু সহ্য করতে পারে? সে কাল থেকে একটা জামা পরে ঘুরে বেড়াচ্ছে, এখনই তাকে গোসল করতে হবে। গায়ের কালো শার্ট খুলতেই কাল রাতের সব কথা মনে পড়ল। এই শার্টে তার প্রিয়তার লেপ্ট ছিল। প্রণয় নিজের নাকের কাছে নিয়ে কিছুক্ষণ ঘ্রাণ নিল প্রাণ ভরে, এরপর আলমারিতে যত্ন করে রেখে দিল। এই সকল দৃশ্য দূর থেকে দেখলো প্রহেলিকা। চোখে তার পানি চলে এলো। প্রণয় ওয়াশরুমের দিকে পা বাড়াতেই প্রহেলিকা বলল, প্রণয় শোনো। প্রণয় দাঁড়িয়ে গেল, পিছনে ফিরে প্রহেলিকার দিকে তাকালো। প্রহেলিকার কাছে এসে টলমলে চোখে বলল, কাল রাতে কোথায় ছিলে তুমি? তোমাকে কত ফোন করেছি, কত চিন্তা হচ্ছে আমার জানো। প্রণয় বলল, কাল একটা ইম্পর্টেন্ট কাজে বাগানবাড়িতে ছিলাম। প্রণয়ের কথা শুনে প্রহেলিকা মনে মনে ফুঁসে উঠল। সে বলল, ওহ তাহলে চলো। প্রণয় ভ্রু কুঁচকে বলল, কোথায়? প্রহেলিকা ওয়াশরুমের দিকে ইশারা করলো। প্রণয় মনে মনে ভীষণ বিরক্ত হলো, রাগে জ্বলে উঠল তার বলে চলো, কিন্তু মুখে কিছুই প্রকাশ করলো না। ঠিক আছে চলো। প্রহেলিকা বাঁকা হাসলো, মনে মনে বলল, তোমার সব কিছুতেই আমি আমার অধিকারের প্রতিষ্ঠা করে রেখেছি, একদিন তোমার মনেও জায়গা করে নেব। এর আগ পর্যন্ত না হয় বললে। আবারও হাসলো। শিকদারদের বাগানবাড়ির ব্যাটসম্যানসের অন্য একটি কক্ষে 4জন লোক হাত পা বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছে। তাদের চোখে মুখে প্রাণভিক্ষার আকুতি। তাদের আশেপাশে গোটা দর্শকের কালো পোশাক পরিহিত লোক দাঁড়িয়ে আছে। তখন দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো প্রণয়। তার মুখে ভালোবাসা, হিংস্রতা, দয়া, মায়া কোনো কিছুরই ছাপ নেই।
প্রণয় সামনে চেয়ারে পায়ের ওপর পা তুলে বসলো। প্রিয়তাকে প্রথম যে ছেলেটা আঘাত করেছিল তার চোখের দিকে গম্ভীর দৃষ্টি দিল। ছেলেটা এই গম্ভীর বাদামি চোখ জোড়ার দিকে তাকিয়ে আঁতকে উঠল। কিছু একটা ছিল এই চোখে যা সে সহ্য করতে পারছিল না। তারা চারজনই বুঝে গেছে আজকেই তাদের অন্তিম দিন। প্রণয় তার অ্যাসিস্ট্যান্ট জাভেদকে অত্যন্ত শান্ত স্বরে বলল, যাও নিয়ে আসো। এতক্ষণ ধরে জাভেদ প্রণয়ের পাশে দাঁড়িয়ে কাঁপছিল। প্রণয়ের কণ্ঠ শুনতেই চমকে উঠল। করুণ দৃষ্টিতে সামনের চারজনের দিকে তাকিয়ে চলে গেল। প্রণয় এখনও শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। জাভেদ একটি পাত্রে গরম ফুটন্ত তেল আর একটি বড় দাম রামদা নিয়ে হাজির হলো। রামদাটি প্রণয়ের দিকে কাপা হাতে এগিয়ে দিল। দুজন লোক এসে গরুর হাড্ডির কাটার মুড়োতে লোকটাদের হাত দুটো চেপে ধরল। প্রণয়ের চোখের শান্ত ভাবটা কেটে গিয়ে হঠাৎই এক করে হিংস্রতা জেগে উঠল। সে হিংস্র কণ্ঠে বলল, কে পাঠিয়েছে তোদের? লোকটা কিছু না বলেই মাথা নিচু করে রাখলো। এত যেন প্রণয়ের রাগের বাঁধা ভেঙে গেল। সে এক কোপে লোকটার হাত কবজি থেকে আলাদা করে দিল। ভয়ানক কণ্ঠে বলল, তুই আমার খুন করার চেষ্টা করলেও তোকে ক্ষমা করে দিতাম, কিন্তু তুই প্রণয় শিকদারের সবচেয়ে দুর্বল জায়গায় হাত দিয়ে ফেলেছিস। যে হাত দিয়ে তুই আমার রক্তচোপাকে আঘাত করেছিলি, সেই হাত তোর শরীর থেকে আলাদা করে দিলাম। এই দৃশ্য দেখে জাভেদের প্রাণ যায় যায় অবস্থা। প্রণয় তেলের বাটি হাতে নিল। আবারও দুজন লোক এসে সামনের লোকটার চোখের পাতা মেলে ধরল। প্রণয়ের সুন্দর মুখটা বিভৎস ভয়ানক দেখাচ্ছে। প্রণয় লোকটার চোখের মণিতে গরম তেল ঢেলে দিল। লোকটা যন্ত্রণায় ছটফটিয়ে চিৎকার করে উঠল। এই দৃশ্য থেকে জাভেদ সহ বাকি তিনজন জ্ঞান হারালো। প্রণয়ের মাথায় তখন রক্ত চেপে আছে। সে গার্ডদের বলল, এদের সবাইকে জাগিয়ে তোল। কেমন কথা তেমন কাজ। গার্ডরা সবার চোখে মুখে পানি ঝাপটা দিল। প্রণয় হিংস্র দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে আছে। লোকটা ঘর কাঁপিয়ে চিৎকার করে যাচ্ছে। তার হাত থেকে গড়িয়ে পড়া রক্ত ফ্লোরে ভেসে যাচ্ছে। প্রণয় আবারও রামদাটা হাতে তুলে নিল। একে একে বাকি তিনজনেরই একই অবস্থা করলো। তারপর নিজের হাতে দেহগুলো টুকরো টুকরো করলো। সে তার নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। কাজ শেষে হতেই জাভেদকে বলল, পোষা কুকুরগুলোকে এদের মাংস রান্না করে খাইয়ে দাও। এইসব হিংস্রতা দূর থেকে দুজন দেখছিল। শুদ্ধের মুখে ফুটে উঠল বাঁকা হাসি, আর প্রহেলিকার চোখে মুখে ফুটে উঠল ভয় আতঙ্ক। এই সব দেখে তার মাথা চক্কর দিয়ে উঠল। ঘড়ির কাঁটায় দুপুর একটা। প্রেম পেন্টিং করতে ভীষণ মনোযোগ দিয়ে। সে একজন আর্টিস্ট। সামনে তার আর্ট এক্সিবিশন। এর মাঝে বোনের বিয়ের জন্য সে মোটেই সময় বের করতে পারেনি। মিক্সিং প্লেটে অ্যাক্রিলিক কালার মিশিয়ে অয়েল পেপার আর সুচারুভাবে হাত চালাচ্ছে। ঠিক তখনই তার কানে এলো এক জোড়া নুপুরের শব্দ কানে আসতেই প্রেমের হাত থেমে গেল, কারণ এই শব্দ তার পরিচিত। সে পেছনে না ঘুরে বলল, চিত্রা। চিত্রা মুখ ছোট করে বলল, বুঝে গেছেন? প্রেম আবার তুলি দিয়ে নতুন করে রং মেশাচ্ছে। চিত্রা এসে প্রেমের সামনে দাঁড়ালো। সে প্রেমের দিকে হাঁ করে তাকিয়ে আছে, কারণ প্রেম তার একটা মাত্র ক্রাশ। এই ছেলেটাকে প্রথমবার দেখেই সে ক্রাশ খেয়ে গিয়েছিল। চিত্রা মনে মনে ভাবে, উফ, ছেলেটা এত কেন সুন্দর, মন চায় লাল লাল গালগুলো টেনে ধরে সারাদিন চুমু খায়। ওহ, সে কি কিছুই বুঝতে পারে না তাকে এক পলক দেখার জন্য অষ্টাদশী মনে কি রকম উচ্চ টান হয়। চিত্রা আবারও ভাবলো, সুন্দর ছেলেরা হয়তো আসলেই বোকা হয়। সে মুগ্ধ দৃষ্টিতে চেয়েছে এসব ভাবছে। তার ভাবনার মাঝেই প্রেম বলল, কি ব্যাপার চিত্রা, তুমি এখানে? চিত্রা হকচকিয়ে উঠল। প্রেমের কণ্ঠের পুরুষালী ধ্বনিতে তার বুকে হাতুড়ি পেটানোর মতো অদ্ভুত অনুভূতি শুরু হয়ে গেল। প্রেম আবার গম্ভীর সুরে বলল, কি বলছো? চিত্রা শুধু পাশে মাথা নাড়িয়ে বলল, না। প্রেম বলল, ও। চিত্রা একটু ইতস্তত করে বলল, আপনি আমার একটা ছবি এঁকে দেবেন? প্রেম চশমা ঠিক করে গম্ভীর দৃষ্টিতে চিত্রার দিকে তাকালো। চিত্রা ওর দিকেই তাকিয়েছিল। মেয়েটি যেন কোনো শিল্পীর শ্রেষ্ঠ শিল্পকর্ম। তার গায়ের বরণ হালকা হলুদ, ফর্সা, গোল গোল টানা টানা দুটি চোখ, হালকা কোঁকড়ানো কোমর অবধি চুল, সব মিলিয়ে মাশাআল্লাহ, সে একজন গুণী শিল্পী, তাই সে শিল্পের মর্ম বোঝে। প্রেম বলল, সামনের টুলটাতে বসো। চিত্রা না বুঝে
বেবুকে বেকুবের মতো তাকিয়ে রইল। প্রেম ওকে তাকিয়ে থাকতে দেখে আবার বলল, কি হলো বসু? চিত্রা বলল, সত্যি আপনি আমার ছবি আঁকবেন? প্রেম কপালে ভাঁজ ফেলে বলল, তুমি কি বলতে চাও আমি মিথ্যা বলছি? এইসব কথায় চিত্রা পাত্তা দিল না, লাফিয়ে উঠে বলল, আপনি একটু দাঁড়ান, আমি রেডি হয়ে আসছি। বলতে দেরি, ছুটে ঘর থেকে বেরিয়ে যেতে দেরি হলো না। প্রেম গম্ভীর দৃষ্টিতে ওর যাওয়ার পথে তাকিয়ে মনে মনে বলল, কেন আগুন নিয়ে খেলতে চাও চিত্রা? এই বাড়ির অনেকেই আগুন নিয়ে খেলেছে, তাই সেই আগুনে জ্বলে পুড়েতে প্রতিনিয়ত ছাই হচ্ছে ভবিষ্যতের দাবানলে। আরও অনেকেই জ্বলতে চলেছে, এই স্পষ্ট ভবিষ্যৎ আমি এখনই দেখতে পাচ্ছি। তাই আমি চাই না সেই তালিকায় আমাদের নামও অন্তর্ভুক্ত হোক। কিছু ভালোবাসাও প্রকাশিতভাবেই সুন্দর। আমি চাই না তোমার এই সুন্দর জীবনটা আমার জন্য নষ্ট হয়ে যাক। এই চকাচক্তি আর অভিজাতদের ভিড়ে মানবতা হারিয়ে গেছে। এই শিকদাররা আসলে যতটা ভালো মানুষ দেখায়, তারা কি আসলেই এতটা ভালো মানুষ? ব্যঙ্গাত্মক হাসল প্রেম। অষ্টাদশী তুমি শিল্পীর চিত্রকর্ম হয়েই থাকো, প্রেমের প্রেমিকা হতে এসো না। তোমাকে নিয়ে আমি সেই আগুনে ঝাঁপ দিতে চাই না, যে আগুনে অনেকে জ্বলেছে আর অনেকে জ্বলতে চলেছে। তোমাকে নিয়ে আমি সেই আগুনে ঝাঁপ দিতে চাই না, যে আগুনে অনেকে জ্বলেছে আর অনেকে জ্বলতে চলেছে। মিসেস অনুশ্রী শিকদার ও তার 3 মিলে দুপুরের খাবার তৈরি করেছেন। তাদের মন মানসিকতা কিছুই ভালো নেই, কিন্তু স্বামী সন্তান দরদি নারীরা কখনো সময়ে তাদের স্বামী সন্তানদের না খাইয়ে রাখতে পারেন না। অরণ্য ও প্রেমা সিঁড়ি দিয়ে নাচছিল, এমন থমথমে ভাব দেখে তাদের মন খারাপ হলো। প্রেরণা অরণ্যকে বলল, দেখ আম্মু, ছোট আম্মুদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। অরণ্য বলল, চল তাহলে তোকে অনেকটা মজা দেখাই। বলে সে ছুটে গেল তার আম্মুর কাছে। আম্মুর গলা জড়িয়ে ধরে বলল, আম্মু আমি কিন্তু খুব রেগে আছি। চারগিন্নি ছোট ছেলের দিকে তাকালেই অরণ্য দুষ্টু হেসে বলল, মেজো আপু তো চলে গেছে, কিন্তু তোমরা যদি চাও তাহলে একটা আইডিয়া দিতে পারি। চারগিন্নি চোখ ছোটো ছোটো করে ওর দিকে তাকিয়ে রইলেন। অরণ্য মুখ ছোট করে বলল, না মানে তোমাদের খুশির জন্য আমি আমার জীবন না হয় উৎসর্গ করেই দিলাম। মিসেস অর্থী বেগম বললেন, কি বলতে চাস? অরণ্য বলল, তোমরা চাইলে আমাকে জোর করে বিয়ে দিয়েও দিতে পারো, তাহলে মেজো আপুর অভাব আর অনুভব হবে না তোমাদের। মিসেস অনুশ্রী বেগম রেগে ছুঁড়ে মারলেন। প্রেমের এইসব কথা শুনে বাকি 3 গিন্নি মুখ টিপে হাসলেন। প্রেম পালিয়ে যেতে যেতে প্রণয়কে বলল, মিশন সাকসেসফুল। প্রেরণা আহাম্মকের মতো দেখছিল। তারপর সেও হেসে বলল, মেজমা আইডিয়াটা কিন্তু খারাপ না, ভেবে দেখতে পারো। অনুশ্রী বেগম বললেন, আইডিয়াটা আসলেই খারাপ না। অনুশ্রী বেগম বললেন, কি বলছিস? এ এখনও অনেক ছোট, ওর বড় ভাইরাও রয়েছে। অনুশ্রী বেগম হেসে বললেন, আমি প্রীতমের কথা বলছি। প্রণয়ের বিয়ে তো প্রায় 2 বছর হতে চলল। প্রীতমের মা বললেন, যাক আরও 1-2 বছর যাক, ছেলেটার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি। প্রেরণা দেখল মা চাচিরা অন্য বিষয়ে হাসাহাসি করছেন, তাই সেও হেসে চলে গেল। চিত্রা একটা লাল শাড়ি পরল, চোখে হালকা কাজল দিল, কার্লি চুলগুলো খুলে রাখলো, ঠোঁটে লিপস্টিক, কপালে লাল টিপ। ছবি আঁকানো তো বাহানা মাত্র, আসল উদ্দেশ্য সে সাজগোজ করে চিত্রকারকে দেখাতে চায়। তার এমন সাজগোজে দেখে কুহু বলল, কাহিনী কি আপু? ব্যাপারটা কিন্তু সন্দেহজনক। চিত্রা গাল টিপে বলল, তোকেও তো গোয়েন্দাগিরি করতে হবে না, বলে চলে গেল। কুহু ভাবলো, এ আবার কি হলো? চিত্রা পা টিপে টিপে প্রেমের ঘরে গেল। যদিও এটা তার ঘর নয়, এটা তার পার্সোনাল আর্ট কর্নারি। সে পিছনে এসে দাঁড়ানো। প্রেম না তাকিয়েই বলল, সামনে এসে বস। সে অবাক হলো, এই লোক বোঝে কিভাবে? কিন্তু কথা না বাড়িয়ে সামনে টুলে গিয়ে বসলো। প্রেম ক্যানভাসে আরেকটা পেপার আটকে সামনে তাকালো, তার নয়ন যুগ স্থির হয়ে গেল। লাল শাড়ি আর লাল টিপে তাকে লাল পরি লাগছে। কিছুক্ষণ দেখে চোখ নামিয়ে পেন্সিল হাতে তুলল প্রেমা। সুদক্ষ হাতে পেপারের হাত চালাতে লাগলো। নিপুণভাবে একটা স্কেচ আঁকলো, প্রত্যেকটি ডিটেলসে তার মনের মধুর মিশিয়ে এঁকেছে। স্কেচ শেষ হতেই প্লেটের রং মেশাতে লাগলো। পাক্কা 4 ঘন্টা লাগিয়ে সে রং সম্পূর্ণ করেছে। আরও 2 ঘন্টা লেগেছে স্কেচ আর্ট করতে।
সর্বমোট 6 ঘন্টা তার এইভাবে একসাথে এক অপরের দিকে তাকিয়ে বসেছিল। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, এতক্ষণেও কারো হাত ব্যথা না কারোর কোমর ব্যথা করছে না। চিত্রা ছবি দেখে মুগ্ধ চোখে একবার ছবির দিকে তাকালো আর একবার চিত্রকারের দিকে, কিন্তু প্রেম ঠিক সন্তুষ্ট হতে পারল না। সে কিছু একটা ভাবলো, তারপর কোনো দ্বিধা সংকোচ ছাড়াই চিত্রার কপালে লাল টিপটা খুলে নিয়ে ছবিতে চিপটে দিল। এবার পারফেক্ট লাগছে। চিত্রা অবাক হলো, মুগ্ধতা সরিয়ে মুখে লজ্জা লালিমা ফুটিয়ে তুলে বলল, আপনাকে অনেক থ্যাংক ইউ বলে ছবিটাতে হাত দিতে গেলেই প্রেম বলল, ডোন্ট টাচ ইট। চিত্রা অবাক হয়ে বলল, এটা আমার ছবি, আমি নেব না। প্রেম বলল না। চিত্রা বলল, কেন? প্রেম বলল, কারণ এটা আমি এঁকেছি, এটা আমার। চিত্রা বলল, এটা আমার ছবি। প্রেম বলল, সো হোয়াট, তুমি আঁকছো, তুমি আঁকাতে চেয়েছো, নিতে চাইনি। এইভাবে দুজন কিছুক্ষণ তর্ক করলো, কিন্তু প্রেম ছবিটা দিলই না। সে তো চিত্রা রেগে গিয়ে বলল, লাগবে না আপনার ছবি বলে মুখ ঝামটা মেরে চলে গেল। এমন বাচ্চামি দেখে প্রেম ঠোঁট বাঁকিয়ে হাসলো। ছবিটির দিকে নিপলক তাকিয়ে রইল। ধরণীতে দিন গড়িয়ে রাত সূচনা হলো। প্রণয় 3 তলায় মাঝারি ছাদে পাতা চেয়ারে বসে ল্যাপটপে দ্রুত হাত চালিয়ে টাইপ করছে। হাতে তার গরম ধোয়া ওঠা কফির মগ। শিকদার গ্রুপের সকল বোর্ড মেম্বারদের নিয়ে আগামীকাল গুরুত্বপূর্ণ মিটিং হবে। শিকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বাংলার প্রথম সারির ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে একটি। শিকদার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাদমান শিকদার, সিইও আবরার শিকদার। প্রণয় এই বংশের প্রত্যেকের সন্তানকে মাস্টার শেষ করেই কোম্পানিতে যোগ দিতে হয়। বর্তমানে কোম্পানির দায়িত্বে আছেন প্রণয় শিকদার, প্রীতম শিকদার, রাজা শিকদার, প্রেম শিকদার, অরণ্য আর সমুদ্র এখনও আন্ডার গ্র্যাজুয়েট। প্রণয় ল্যাপটপে ইন্টারনেট মেইল পাঠিয়েছিল। ঠিক তখনই সাদাব এলো। সে পাশে চেয়ারে বসে গম্ভীর দৃষ্টিতে প্রণয়ের দিকে চেয়ে রইল। প্রণয় ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে বলল, এভাবে দেখছিস কেন? সাদাব ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি কি মেয়ে যে আমি তোমাকে দেখবো? প্রণয় ভ্রু কুঁচকে বলল, তাহলে আমাকে এভাবে চোখ দিয়ে গিলে ফেলার মানে কি? সাদাব মাথায় চাটি মেরে বলল, আমার সামনে একদম অভিনয় করবি না। প্রণয় বলল, যদি তোর সামনে অভিনয় করতে হয় তাহলে তুই কেমন বন্ধু? সাদাফের মুখটা কালো হয়ে গেল। সে সব জানে, প্রথম থেকে শেষ পর্যন্ত সব। মাঝে মাঝে তার মনে হয়, আল্লাহ মানুষকে এত ধৈর্য দিয়েও দুনিয়াতে পাঠায়। কই, তার তো এত ধৈর্য নেই। সে এসব কোনো দিনও পারবে না। তার সঙ্গে যদি এসব হয়, সে সত্যি সহ্য করতে পারবে না। প্রণয়ের চোখ মুখে অনুভূতিহীন। সাদাফ বলল, সব ভুলে যাওয়া যায় না প্রণয়। প্রণয়ের হাত থেমে গেল। সে কঠিন চোখে সাদাফের দিকে তাকালো। সাদাফ শুধু দেখতে চেয়েছিল আগ্নেয়গিরিটা কতটা সক্রিয়। প্রণয়ের চোখ মুখ থেকে সে বুঝে নিল যা বোঝার। এইসব বলা বা ভাবা বোকামি ছাড়া কিছুই না। প্রণয় সে নিজেও তো কারো প্রতি বড্ড আসক্ত। তাকে ছাড়া সাদাফের চলবেই না। যেভাবে হোক তাকে নিজের করে নিতেই হবে। এই সব হিজিবিজি ভাবছিল সাদাফ। প্রণয় ল্যাপটপ বন্ধ করে ছাদের কোনায় গিয়ে সিগারেট ধরিয়ে এলো। নিকোটিনের ধোঁয়া উড়িয়ে দিল বাতাসে। এটা তার গত 2 বছরের অভ্যাস। ডার্ক রেড কালারের ঠোঁটগুলো পুরো কালচে লাল হয়ে গেছে। সাদাফ পাশে এসে দাঁড়ালো, বলল, এরপর কি করবি? প্রণয় বলল, কি আর করব, যা যেমন চলছে তেমনই চলবে। সাদাফ বলল, শুধু যদি প্রিয়তাকে বিয়ে করতে চায় তখন কি করবি? প্রণয় সামনে নিকাশ আলো আঁধারে তাকিয়ে উত্তর দিল, খুন করে ফেলবো। ভবিষ্যতে কি হবে তা নিয়ে ভাববো না। ও শুধু আমার, প্রয়োজন হলে আমি নিজেই তার অস্তিত্ব পৃথিবী থেকে মুছে দেব। তবু সে আমার। এই প্রতিটি বন্ধনের ওপর শুধু আমার অধিকার, কেবল আবরার শিকদার প্রণয়ের অধিকার। সে যত জীবন পৃথিবীতে বাঁচবে, আমি থাকি বা না থাকি, তাকে প্রণয়ের প্রিয়তা হয়েই বাঁচতে হবে। যেদিকে নজর দেবে জ্বালিয়ে দেব সব কিছু। সে আমার না হলে কারোরই হতে দেব না। সাদাব ভাবল, এ কেমন ধ্বংসলীলা শুরু হলো। সে জানে না এই বিনাশের শেষ কোথায়। এই গল্পের শেষ পৃষ্ঠায় কার জীবনে পরিণতি কেমন হবে সে জানে না। তবে শুধু এটুকুই চায়, সবাই যেন ভালো থাকে। সে আবার বলল, প্রহেলিকা কি হবে? সে তো তাকে সত্যি ভালোবাসে। প্রণয় বলল, কি আবার হবে? বিয়ে করার কথা ছিল, বিয়ে করেছি, সংসার করেছি, সকল দায়িত্ব পালন করেছি, আর কি চাই? সাদা বলল, তাহলে তুই কি ওকে কখনো ভালোবাসবি না?
প্রণয় বলল, আমার ভালোবাসার জন্যই ওকে বিয়ে করতে হয়েছে। তাহলে এখানে ভালোবাসার প্রশ্ন আসে কোথা থেকে? সাদাফ বলল, এভাবে কি জীবন চলবে? প্রণয় বলল, দেখা যাক না কি হয়। সাদাফ বলল, তোর সবই কষ্টে আছিস, দেখতে ভালো লাগে না। তোরা সবাই নিজের জায়গায় ঠিক, শুদ্ধ যা করেছে শুধু নিজের ভালোবাসা পাওয়ার জন্য করেছে, আর এটা অন্যায় নয়। প্রণয় কিছু বলল না।